সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো জমির তফসিলে, অর্থাৎ একটি দলিলের যে জমি যে তফসিল থাকে, সেই তফসিলে কি কি তথ্য থাকা থাকা দরকার এবং সেই তথ্যগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু সেটা একটা পরবর্তী সময়ে বিরাট একটা ভোগান্তির বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে দলিল গ্রহীতা যিনি, তার অর্থাৎ যিনি সম্পত্তি ক্রয় করে থাকেন বা গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে কাজেই আজকে কথা বলবো যে তফসিলে এই বিষয়গুলি অবশ্যই সন্নিবেশন করতে হবে এবং এর বিষয়গুলি সঠিকভাবে করতে হবে। যদি কোথাও ভুল থাকে বা কখনো ভুল থাকে, দলিল রেজিস্ট্রেশনের আগে এটি ভালো করে মিলিয়ে নিতে হবে, চেক করে নিতে হবে। আজকে আমরা জানবো যে তফসিলে কি কি তথ্য থাকে, অর্থাৎ একটি জমির দলিলে যে তফসিলে যে তথ্যগুলো থাকে এটি মূলত জমির একটি ডিজিটাল পরিচয় বা আইডেন্টিফিকেশন, অর্থাৎ সংখ্যা ভিত্তিক পরিচয় পরিচিতি। অর্থাৎ এই যে জমিটা হস্তান্তর হচ্ছে, যে জমিটা দলিল বিনিময় হচ্ছে, এটার যে একটা সামগ্রিক পরিচয়টা, এই পরিচয় দিয়ে এই দলিলটা দিয়ে এই জমিটাকে চিহ্নিত করা হয় সেই। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে জেলার নাম, অর্থাৎ যেই জেলার মধ্যে যে জমিটি হস্তান্তর হবে অর্থাৎ রেজিস্ট্রেশন হবে সেটি কোন জেলার মধ্যে রয়েছে সেটি প্রথমে সেই জেলার নামটি লিখতে হবে। এরপরে রয়েছে থানার নাম। থানার নামের ক্ষেত্রে একটু বিষয় ব্যতিক্রম আছে, অর্থাৎ দেখা যায় যে কখনো কখনো কোনো খতিয়ানে বা পূর্বের যে রেকর্ডীয় কাগজপত্র আছে সেখানে যে থানার নাম উল্লেখ করা থাকে, অর্থাৎ খতিয়ানের মধ্যে বা নকশার মধ্যে বা দলিলের মধ্যে, পরবর্তী সময়ে নতুন একটি থানা ভেঙে একাধিক থানা হতে পারে বা হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে। সেই কারণে দেখা যায় যে থানার ক্ষেত্রে দুটি বিষয় উল্লেখ করা যেতে পারে যদি সেরকম হয়, অর্থাৎ সাবেক এবং হাল। অর্থাৎ এই জমিটি বা এই জমি এলাকাটি যেই থানার আগে আন্ডারে ছিল, পরবর্তী সময়ে থানাটি বিভক্ত হয়ে নতুন একটি থানা হয়ে সেটি একটি নতুন থানার নাম হতে পারে। সেক্ষেত্রে সাবেক এবং হাল থানা দুটি লেখা যেতে পারে। আর যদি একই থানা থাকে দীর্ঘদিন যাবত তাহলে তো সেটি একটি নাম হলেই চলে। সেক্ষেত্রে থানা হবে সাবেক অথবা হাল অথবা যেটি আছে সেটি। এরপরে রয়েছে সাব রেজিস্ট্রি অফিস, অর্থাৎ এই দলিলটি যে রেজিস্ট্রি অফিসের আন্ডারে বা যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হচ্ছে সেই রেজিস্ট্রি অফিসের নাম সেখানে উল্লেখ থাকবে, এই তফসিলের মধ্যে উল্লেখ থাকতে হবে। এরপর রয়েছে তৌজি, জমির একটি নাম্বার যেটি তৌজিভুক্ত বলে, সেই তৌজির নাম্বারটি সেই তফসিলের মধ্যে উল্লেখ থাকতে হবে। এরপর রয়েছে ইউনিয়ন ভূমি অফিস, অর্থাৎ এই যে জমিটি হস্তান্তর হচ্ছে সেটি কোন ভূমি অফিসের এখতিয়ারাধীন বা তত্ত্বাবধানে বা এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে রয়েছে, সেই ইউনিয়ন ভূমি অফিসের নাম কখনো কখনো তফসিলের মধ্যে লেখা থাকে বা লেখা থাকলে ভালো, সেটি পরিষ্কার হয়, আরো ভালো করে বোঝা যায়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে মৌজা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে বাংলাদেশের যে সমস্ত জমিগুলাকে ভাগ করার জন্য, এলাকা ভিত্তিক ভাগ করার জন্য মৌজা দিয়ে একটি একটি ইউনিট করা হয়েছে। এটি একটি জমির বন্টনের অথবা জমি মেনটেন করার যে একটি প্রক্রিয়া, একটি ইউনিট হচ্ছে মৌজা, ছোট একটি ইউনিট মৌজা। মৌজার পরে থানা, তারপরে জেলা, তারপরে বিভাগ। তো সেই হিসাবে মৌজার নাম উল্লেখ থাকবে। সেখানে একটি বিষয় থাকে, মৌজাও অনেক সময় দেখা যায় যে সাবেক মৌজা বর্তমান মৌজা বা মৌজার পরিবর্তন, অবশ্য অনেক সময় সেরকমটা হয় না, মৌজা যেটা থাকে সেটা একাধারে একই রকম থেকে থাকে। তো যাই হোক, এরপরে আসছে জেএল নাম্বার। জেএল নাম্বার মূলত মৌজার যে সংখ্যা ভিত্তিক নাম্বারটা সেটাই হচ্ছে জেএল নাম্বার বলে, অর্থাৎ মৌজার একটি নাম্বার থাকে, একটি সংখ্যা থাকে, যে বাংলাদেশের সমস্ত মৌজাগুলোর ক্রমিক নাম্বার অনুসারে সাজানো আছে বিভিন্ন বিভাগ এবং জেলাওয়ারি। সেই হিসেবে জেএল মানে জুরিসডিকশন লাইন নাম্বার। অর্থাৎ যদি আমরা বলি যে একটি যদি জেএল নাম্বার 7 থাকে, বুঝতে হবে যে তাহলে 7 নম্বর মৌজার ভুক্ত জমিটি। এই জিনিসটা অনেকটা সেরকম আর কি, জেএল নাম্বার এটা থাকে। এটা দিয়ে আমরা জেএল নাম্বার দিয়ে পরবর্তী সময়ে নকশা উত্তোলন করতে সহজ হয়, নকশাটাকে চিনতে সুবিধা হয় আর কি। এটা হচ্ছে মৌজা নাম্বার। এরপরে রয়েছে খতিয়ান নাম্বার। এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ সেই জমিটি কোন খতিয়ান ভুক্ত, খতিয়ানের অন্তর্গত। সেখানে এই খতিয়ানের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে খতিয়ানের চারটি সংখ্যা হতে পারে বর্তমান বাংলাদেশে, অর্থাৎ সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান বা সিটি খতিয়ান বা বিআরএস খতিয়ান। এই 4টি খতিয়ান নাম্বার হতে পারে, অর্থাৎ এই জমিটার এর আগে কোন খতিয়ানের আন্ডারে ছিল, সিএস এ কত নম্বর খতিয়ানে ছিল, এস এ কত নম্বর খতিয়ানে ছিল, আরএস কত নম্বর খতিয়ানে ছিল, এবং সর্বশেষ যেটা বাংলাদেশে কোন কোন এলাকায় হয়তো বা এখনো বাকি থাকতে পারে বা বাকি রয়েছে,
কিন্তু যেসব এলাকায় বিএস রেকর্ড হয়ে গেছে, বিএস বা বিআরএস বা সিটি, সেই খতিয়ান নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। তাহলে 3টা বা 4টা খতিয়ান নাম্বার হবে আর কি, পর্যায়ক্রমে 3টা জরিপে। এরপরে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে দাগ নাম্বার। এই খতিয়ানের অন্তর্ভুক্ত দাগ সেটিও ঠিক খতিয়ানের মতোই 4টি হতে পারে, যেমন সিএস দাগ নাম্বার, এস এ দাগ নাম্বার, আর এস দাগ নাম্বার, সিটি দাগ অথবা বিআরএস দাগ নাম্বার, যেমন শহরের বাইরে যেটা আর কি। 4টি দাগ নাম্বার এখানে বসবে এটার ক্ষেত্রে। তারপরে রয়েছে জমির শ্রেণী। জমিটি কোন শ্রেণীভুক্ত হতে পারে, সেটি জমিটি নাল অথবা বাড়ি, ভিটা, চালা, বিভিন্ন অনেকগুলো শ্রেণী আছে। সেই জমিটি কোন শ্রেণীভুক্ত সেই শ্রেণীটির উল্লেখ থাকবে, ঠিক আছে কথাটা। এরপরে রয়েছে জমির পরিমাণ, কতটুকু পরিমাণ জমি হস্তান্তরিত হচ্ছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে, দাতা গ্রহীতার মধ্যে মানে হস্তান্তর হচ্ছে, সেই পরিমাণটা উল্লেখ থাকবে। সেটা সংখ্যায় এবং বানান করে লিখে থাকবে, মানে অর্থাৎ পাশাপাশি এটিকে বানান করে লেখা থাকতে পারে বা লেখা উচিত। জমির পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে জমির চৌহদ্দির বিবরণ। চৌহদ্দি কথাটা আমরা অবশ্যই সবাই বুঝি বা জানি। চৌহদ্দি হচ্ছে যে এই জমিটাকে চিহ্নিত করার জন্য, এই জমিটাকে শনাক্ত করার জন্য জমিটার চারপাশে যেই জমি বা স্থাপনা রয়েছে সেটার একটি বিবরণ, বা যেই মালিক রয়েছে তাদের একটি বিবরণ। এই চৌহদ্দির ক্ষেত্রে কখনো দেখা যায় যে কোন জমির পাশে রাস্তা লেখা থাকে, উত্তরের রাস্তা, দক্ষিণের রাস্তা, বা উত্তরে মসজিদ, উত্তরে কি বলে এটাকে, এই খাল, সরকারি ভূমি অথবা স্কুল প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নাম থাকে। অথবা কখনো কখনো দেখা যায় যদি সেই পরিচয়টা সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে উত্তরে এত নম্বর দাগ, এত নম্বর দাগের জমি, এটা দিয়ে এটাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। তাহলে এই চৌহদ্দি যেটা থাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অর্থাৎ এই জমিটার চারপাশে যেই মালিক রয়েছে অথবা যেই শ্রেণীর জমি রয়েছে, কখনো দেখা যায় যে নদীর পাশে নদী থাকতে পারে, মহাসড়ক থাকতে পারে, যেটাই থাকে চারপাশে যেই মালিক অথবা স্থাপনা অথবা যেই শ্রেণীর জমি রয়েছে, সেটা হতে পারে সরকারি বা বেসরকারি, সেই নামগুলো উল্লেখ করতে হবে। এবং এর মধ্যে দিয়ে এই জমিটির পূর্ণাঙ্গ একটি পরিচয় পাওয়া যায়, অর্থাৎ এই জমিটি এই সমস্ত পরিচয়কে সমন্বয় করে একত্রিত করে জমিটিকে চিহ্নিত করা যায়। ফলে জমিটি সঠিকভাবে মালিক বুঝতে পারে এবং যে কেউ এটাকে চিহ্নিত করতে পারে। আশা করি একটি জমির দলিলে অর্থাৎ তফসিলে কি কি তথ্য থাকে বা কি কি তথ্য থাকা উচিত, যে সকল তথ্যগুলো অত্যাবশ্যকীয়, আজকে সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিষয়টি সবাইকে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।